বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো খুব স্বাভাবিকভাবেই ভারত পাকিস্তান নিউ ডেভেলপমেন্ট নিয়ে এবং গতকাল যা হয়েছে তা মোটামুটি প্রত্যাশিতই ছিল। আমার এর আগের এপিসোড এই বিষয়ে 65, 68 সেখানে আমি উল্লেখ করেছি ভারত তার আত্মমর্যাদা রক্ষার্থে একটা স্ট্রাইক তাকে করতেই হবে। এখন সেটা কোন মাপের হবে, কি প্যাটার্নে হবে, সেটা তারাই ঠিক করবে, বাট দেয়ার উইল বি এ স্ট্রাইক। সো গতকালকে সেই ঘটনাটা ঘটল। খুব স্বাভাবিকভাবেই এর থেকে আরো নতুন কিছু ডেভেলপমেন্ট হবে। এখন সেই ডেভেলপমেন্টটা নেগেটিভ না পজিটিভ সেটা ডিপেন্ড করে পাকিস্তানের রিয়াকশনের উপরে এবং আন্তর্জাতিক শক্তি আমেরিকা, রাশিয়া এবং চীনের আন্তরিকতার উপরে। এখানে ভারত আজকে যেই পর্যন্ত গিয়েছে তারা, আমি মনে করি যে প্রয়োজন না হলে, প্রয়োজনটা হলো পাকিস্তান যদি আনপ্রফেশনেট রিটালিয়েট না করে তখন হয়তো ভারতকে এখানে থামিয়ে দেওয়া যাবে যদি বিশ্ব তিন শক্তি আন্তরিক হয় যে না, আমরা আর বাড়তে দেব না, এবং সেইভাবে পাকিস্তানকে মিনিংফুল প্রেশারাইজ করে স্টপ, তাহলে এটা এখানেই শেষ হবে। আর নচেত এটা বাড়তেই থাকবে। এখন গতকালকের এই ঘটনাটা, যে অ্যাটাকটা ইন্ডিয়া থেকে করা হয়েছে, এটা সামরিক ভাষায় এটাকে সার্জিক্যাল স্ট্রাইকও বলা চলে, কিন্তু তার প্যাটার্নটা আমি যা লক্ষ্য করলাম, আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা জ্ঞান হওয়ার পরে গত 30-40 বছর পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে আমি খুব ক্লোজলি মনিটর করেছি, পর্যবেক্ষণ করেছি। এটা আমার শখে এবং এটা আমার একটা অভ্যাস, জানতে চাওয়া কি হচ্ছে, আমার নলেজে থাকা। এটা কিছু ঘটে যাচ্ছে আমি জানলাম না, এটা আমাকে আশ্বস্ত করে না আমার ব্যক্তিগতভাবে। সো পৃথিবীতে যাই ঘটুক, চেষ্টা করি যতটুকু মিনস আছে তার মধ্য থেকে আমি তার সম্পর্কে যতটুকু সম্ভব আমি জানা। তো যুদ্ধ তো সেখানে একটা মেজর ইস্যু। তো আমার কাছে অন্তত, কে কি বলবে আমি ঠিক জানি না, বা অনেকে অনেক বিশ্লেষণ করে সে শুনি মাঝে মাঝে, আমার কাছে মনে হয়েছে ভারত এটা যতটা না সার্জিক্যাল স্ট্রাইক, তার চেয়ে বড় হলো পলিটিক্যাল স্ট্রাইক করেছে। সার্জিক্যাল স্ট্রাইক করলে অনেক জায়গায় করা যায়, শত্রুপক্ষ বললে তো এখন ভারতের পাকিস্তানি,
তো শত্রুপক্ষের অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে, তার নির্দিষ্ট একটা বা দুইটা জায়গায় স্ট্রাইকটা যদি হয়, দ্যাট ইজ কল্ড সার্জিক্যাল স্ট্রাইক। তো যেই জায়গায় স্ট্রাইকটা করবে সেটা মিলিটারি কনসিডারেশনে একটা সিগনিফিকেন্স থাকতে হবে, একটা ইম্পর্টেন্স থাকতে হবে। বাট যে 9টা জায়গায় 24টা স্ট্রাইক করেছে, তার মধ্যে আমার কাছে মনে হয় নাই যে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে দ্যাট ওয়াজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট। শুধু একটা জায়গায় আমি বলবো যে গ্রেট অ্যাচিভমেন্ট ফ্রম দিস অপারেশন, দ্যাট ইজ জয়শ মোহাম্মদের নেতা আজার নামের মনে নেই, যে প্রমোয়ালা অ্যাটাকের যে মেইন হোতা, তাকে তার পরিবার সহ স্ট্রাইক করা মানে ভ্যানিশ করে দেওয়া হয়েছে এবং সে মসজিদে আশ্রয় নিয়েছিল। এটি বোঝা যায় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইজ সো অ্যাকুরেট যে তার বাড়িঘর ছেড়ে সে মসজিদে আশ্রয় নিছে। কোন মসজিদে আশ্রয় নিছে সেই মসজিদে হিট করা হয়েছে বলোয়ারে। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট আমি মনে করব এন্টায়ার অপারেশনের। দিস ইজ দ্য রিয়েল অ্যাচিভমেন্ট। এটা আমেরিকা ইন্ডিয়া ক্যান গ্লোরিফাই দ্যাট আউটকাম। কেন আমার কাছে পলিটিক্যাল মনে হয়েছে, মেজর ইনস্টলেশন গুলো পাকিস্তানের মিলিটারি হোক যেটি হোক, স্ট্র্যাটেজিক্যাল ইনস্টলেশন গুলো এই এরিয়াতেই একদম খুব ভারতের একদম ছোটখাটো উইপেনের নাগালের মধ্যে, সেই পাঞ্জাব থেকে একদম করাচি পর্যন্ত পুরা বেলটাই মাত্র কয়েকশো কিলোমিটারের মধ্যে, 200-300 কিলোমিটারের মধ্যে। সো ইট ভেরি অ্যাচিভেবল টার্গেট। যে কোনো যেইটাই থাকুক তারা কিন্তু সেই ইনস্টলেশনে হিট করেনি। এটাই হলো পলিটিক্যাল ডিসিশন, অপশন। তার দরকার ছিল প্রতিশোধ নেওয়া, সে প্রতিশোধ নিয়েছে, কিন্তু সেটা যেখানে যেখানে না নিলেই না সেটাই নিয়েছে। আর জয়শ মোহাম্মদের প্রধানকে বংশ সহ শেষ করে দিয়েছে। চাইলে তো অনেক ক্যান্টনমেন্ট ছিল, অনেক এয়ারপোর্ট ছিল, অনেক কিছুই করে ফেলতে পারত। দ্যাট ইজ ওয়াই আই মার্ক ইট অ্যাজ এ পলিটিক্যাল স্ট্রাইক। কারণ পলিটিক্যাল স্ট্রাইক থাকলে এখানে এক্সিটটা ইজি থাকে, নেগোসিয়েশনটা ইজি থাকে। বড় যে যারা আছে তারা বলতে পারবে, লোক তোমাকে তো চাইলে এখানে 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 তারা উড়াই দিতে পারত, তার তো সেটা করে নাই। সো সেটা যাতে না করতে হয়, স্টপ হিয়ার। এই হলো পলিটিক্যাল স্ট্রাইকের ফোকাস। এটাকে কেন্দ্র করে বেশ কিছু ফানি রুমার, বিশেষ করে পশ্চিমা মিডিয়াই প্রচার করেছে, স্পেশালি বিবিসি। দেখেন, একসময় বিবিসি খুব অথেন্টিক নিউজের জন্য একটা খুব ভালো জায়গা ছিল, বাট গত বেশ কিছু বছর পর্যন্ত বিবিসি হয়ে গেছে এখন একটা প্রোপাগান্ডা মেশিন। প্রোপাগান্ডা নিউজ এজেন্সি, স্পেশালি যখন ইন্ডিয়া এবং বাংলাদেশের প্রশ্ন আসে তখন তাদের চয়েস আছে, সেইভাবে তারা ইয়ে করে।
তারা যেমন ঘটনা ঘটার পরে পাকিস্তান সেলফ কন্ট্রাডিক্টরি কিছু স্টেটমেন্ট দিয়েছে। এটা কি তারা না নির্বুদ্ধিতার কারণে দিয়েছে, নাকি আনকনসিয়াসলি দিয়েছে, নাকি স্লিপ অফ টাং, আমি ঠিক বুঝতেছি না। বাট দেয়ার আর সাম সেলফ কন্ট্রাডিকশন। যেমন প্রথম স্টেটমেন্টে তারা বলল সিএনএন এর সাথে এবং বিবিসির সাথে দুই জায়গায়, যে বিবিসি ওয়ার্ল্ড ইংলিশ ভার্সনে, যে ইন্ডিয়ার কোনো বিমানকে তারা ঢুকতে দেয় নাই। বাস্তবতা হলো ইন্ডিয়ান বিমান ঢোকে নাই, পাকিস্তান এয়ারস্পেসে ইন্ডিয়ান বিমান ঢোকে নাই। তারপরে আবার কিছুক্ষণ পরে, প্রায় ঘন্টা দেড়েক পরে, রাতের বেলায় তারা আবার আরেকটা ভার্সন বের করলো। তারা 3টা ইন্ডিয়ান এয়ারক্রাফট ডাউন করেছে, শট ডাউন করেছে। তারও কিছুক্ষণ পরে এসে ওনাদের ডিফেন্স মিনিস্টার বলো যে না 5টা। এখন আমার কথা হচ্ছে, এই স্টেটমেন্টগুলো যে দিল, এটার বেসিস কি, এটার এভিডেন্স কি? প্রথম কথা হলো তারাই বলল যে পাকিস্তান এয়ার স্পেসে ইন্ডিয়ান এয়ারক্রাফট ঢুকতে দেওয়া হয়নি। তো ইন্ডিয়ান এয়ারক্রাফট যদি পাকিস্তানে না ঢুকে, তাহলে তারা কোথা থেকে এই ইন্ডিয়ান এয়ারক্রাফট শুট ডাউন করলো? ধরে নিলাম যে না, ঠিক আছে, পাকিস্তানের এয়ারবেসে জানে ইন্ডিয়ান এয়ার স্পেসেই আছে, সেখান থেকে তারা শুট করছে, এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তারা শুট ডাউন করছে। তো সেগুলোর তো বডি থাকবে, ছিন্ন ভিন্ন বডি থাকবে, কোথাও না কোথাও না। পাকিস্তানের কোনো এক জায়গায় রাতের বেলায় দেখিয়েছে ছোট একটা পুরানো বিমানের টুকরো। এটা কি বিমান, কোথা থেকে কি জানা। তারপর আবার তারা মেনশন করতেছে 3টা রাফায়েল, একটা MiG-29, একটা Su-30 রাশিয়ান। তো তারা তো জানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে কি কি বিমান আছে, তো এখন সেই হিসেবে নামগুলো বলছে। তো আমার কথা হচ্ছে, এখানে আমার অভিজ্ঞতা থেকে প্রথম কথা হলো, বিমান যখন আকাশে, যখন কোন যুদ্ধ বিমান যদি আকাশে মিসাইলের আঘাত লাগে, সেই বিমান স্পষ্ট দেখা যায়। আচ্ছা, এটা দিনের বেলা না হলো রাত্রে বেলা, তখন ফায়ারটা দেখা যাবে, সে ঘুরে 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 পড়তেছে, অথবা ওখানে একটা বিরাট ইয়ে হয়েছে। কারণ যখন এগুলি হয় তখন ক্যামেরা ওখানে সেট করা থাকে যারা ফায়ারটা করে, প্লাস অ্যাটাকিং লোকজনেরও পক্ষেরও স্যাটেলাইট থাকে, প্লাস স্যাটেলাইট থাকে। পাকিস্তানের স্যাটেলাইট পাওয়া নাই, অপশন নাই, কিন্তু চায়না তো তাকে সেই স্যাটেলাইট দিচ্ছে, প্লাস আমেরিকা পক্ষ বিপক্ষ যাই হোক, সে সেটা ফলো করতেছে, রাশিয়া ফলো করতেছে। সো কোন স্যাটেলাইট থেকে একটা ছবি প্রকাশ করতে পারলো না একটা বিমানের, যে এই বিমানটা ভূপাতিত হয়েছে, এই বিমানের গায়ে একটা গুলি লাগছে। এই আমরা যত এই রিসেন্ট যত ওয়ার হয়েছে, প্রত্যেকটা ওয়ারে যতগুলো বিমান ক্রাশ হয়েছে, প্রত্যেকটা বিমানের ক্রাশিং চিত্র আমরা দেখেছি, আইদার ভিডিওতে অর ফটোগ্রাফ অর স্যাটেলাইট ইমেজ। সো এখানে এমন কোনো কিছু নাই। প্রথম কথা হলো, ইন্ডিয়ান এয়ারফোর্সের কোনো এয়ারক্রাফট পাকিস্তানে ঢোকে নাই। সো তারাই এটা বলছে যে আমরা ঢুকতে দেই নাই বা পাকিস্তানে ঢোকে নাই, তারাই স্বীকার করছে। সো প্রথম হলো যে আউটরাইট রিজেক্ট, যে এটা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। সেকেন্ড হলো, যদি ভারতের সীমানার মধ্যেও যদি এয়ারক্রাফট হয়ে থাকে, তাইলে সেটা তারা দেখাইতো। প্রচুর সাংবাদিক আছে, হাজার হাজার সাংবাদিক পাকিস্তান ভারত উভয় সাইডে বসা, স্যাটেলাইট কোনো কিছুই নাই। সো পাকিস্তানের একটা অভ্যাস হলো,
পাকিস্তান না শুধু, এরকম অনেক দেশ আছে, যেমন ইউক্রেনে দেখছি আমরা জেলেনস্কির বা অন্যান্য প্রোপাগান্ডা। যুদ্ধের এটা একটা বিরাট অংশ, রিউমার একটা বিরাট অংশ। যুদ্ধের সময় মানে হয়নি এমন ঘটনাকেও পরিষ্কার মানে প্রোপাগান্ডা করা, এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট আনার জন্য। দুই রকমেরই ইফেক্ট এন্ড এফেক্ট দুটোটাই আনার জন্য, নিজেদের জনশক্তিকে এনকারেজ করার জন্য, তাদেরকে বুস্ট আপ করার জন্য মেন্টালি, আর শত্রুপক্ষকে ডিমোরালাইজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের 5টা বিমান পড়ে গেল, 4টা বিমান পড়ে গেল, এন্টার ইন্ডিয়ান নেশন উইল বি ডিপ্রেসড। তো এই হইল। আবার সাথে সাথে আবার বললো কিছুক্ষণ পরে সকালের দিকে, খুব বলবো আমি আবার রাতে ঘুমাই না নর্মালি, এটা বহু বছরের আমার অভ্যাস। মানে ইন্টারন্যাশনাল এই জিনিসগুলিকে ফলো করতে 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 হয়েছে কি আমি 6টার আগে আমার ঘুম আসে না। তো ইন দ্যাট কেসে আমেরিকা সব ক্লোজ হয়ে গেল, অফিস টফিস কোথায় কিছু হইলো না, তারপর আমি ঘুমাই 12টা 1টার সময় উঠি। এটা আমার দীর্ঘদিন বহু বছরের অভ্যাস, 15-16 বছরের অভ্যাস। সো সকালবেলা বললো যে পাকিস্তান জবাব দিয়েছে, অথচ সকাল মানে আর্লি ইন দি মর্নিং, অথচ তারা 10টার সময় প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সভাপতিত্বে তারা একটা মিটিং করেছে সিকিউরিটি কাউন্সিলের, সিকিউরিটি কমিটির, এনএসসি, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মিটিং করেছে। সেখানে তারা আর্মিকে অথরাইজ করেছে টু রিটালিয়েট। তো রিটালিয়েট করার অথরাইজেশনের আগেই তারা যুদ্ধ করে ফেলছে, ইন্ডিয়ার অনেক ব্রিগেড থেকে কি সব করে ফেলছে। যাই হোক, জিনিসগুলো হলো প্রোপাগান্ডা। এদের প্রোপাগান্ডা এখনো, সেই 65-এর প্রোপাগান্ডা এখনো তারা করে। 65-এ তারা যে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে পাকিস্তানিরা, তারা এখনো তাদের জেনারেশনকে বুঝায় 65-এ তারা অনেক বীরত্ব দেখাইছে। আমাদের বাংলাদেশেও কিছু তৌহিদি আছে, পাকিস্তানের বীজ আছে, তারাও মনে করে পাকিস্তান 65-এ বিরাট কিছু করছে। আমাদের একজন পরবর্তীতে জেনারেল জিয়া, সময়ের ক্যাপ্টেন, তখন সেও একটা ক্যাপ্টেন হিসাবে মেডেল পাইছে। কি ইলাহির জুরাত না জানি কি এরকম একটা মেডেল পেয়েছে। তো এগুলিও তারা গর্ব করে। আসলে 65-এ কি হয়েছে? 65-এ চরম ভাবে মাইর খাইছে। 64-এ চীনের সাথে যুদ্ধ করার পরে, ইন্ডিয়ার যুদ্ধ হওয়ার পরে পাকিস্তান মনে করলো যে ইন্ডিয়া এখন কাবু হয়ে গেছে, ইন্ডিয়ার আর কোনো শক্তি নাই আমাদেরকে কিছু করার জন্য, তারা কাশ্মীরে ঢুকে গেছে। ইন্ডিয়া তো পরে সারপ্রাইজ, ইট ওয়াজ এ সারপ্রাইজ অ্যাটাক। ইন্ডিয়ার মাথায় ছিল না যে এরকম। ইন্ডিয়া যখন কাউন্টার অ্যাটাক করলো, ওই প্রথম যে সারপ্রাইজ অ্যাটাক করলো পাকিস্তান, তখন প্রায় 700 বর্গমাইল এলাকার মতো তারা দখল করে নিল। ইন্ডিয়া যখন কাউন্টার অ্যাটাক করলো, প্রায় 2000 কিলোমিটার দখল করে নিল। পাকিস্তানের প্রায় 5000-এর মতো সৈন্য মারা গেল, 250-এর উপরে ট্যাঙ্ক চলে গেল, ইন্ডিয়ারও গেছে। তো কি হয়েছে? যাওয়ার পরে যখন দেখতে যায় ওরা রাওয়ালপিন্ডি দখল করতে যাবে, তখন যায় চায়নাকে দিয়ে আবার হাতে পায়ে ধরে জাতিসংঘ গেছে, যাইয়া সেখানে এই সবাই মিলে রেজুলেশন করছে। রেজুলেশনটা হলো সম্ভবত 211, এই যুদ্ধ বন্ধ। এবং তখন ওই রেজুলেশনের মধ্যে ছিল যে 5ই আগস্টে একটা করছে, 5 আগস্টে যে যেখানে ছিল সেখানে চলে যাবে, তারপরে যায় না। পরে রাশিয়া এসে 66-এ এই দুই পক্ষের তাশকন চুক্তি করে দুই পক্ষের সেই সাবেক জায়গায় পৌঁছে তো জিতটাকে এখনো তারা সেগুলি নিয়ে গর্ব করে প্রচার করতে। এই জাতটাই হলো এরকমের। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই যুদ্ধ যাতে না হয়, কনসিকুয়েন্সটা যেন যুদ্ধে পরিণত না হয়, এখানেই যেন শেষ হয়। এই জন্যই আমি বলেছি পলিটিক্যাল স্ট্রাইক। যেহেতু সেই রকম হয়েছে, যেহেতু এখন পর্যন্ত, এটা কালকে রাত্রে হয়েছে, এখন পর্যন্ত আর কোনো ঘটনা ঘটে নাই। ইটস অলমোস্ট
12-13 ঘন্টা চলে গেছে। এখন পর্যন্ত যেহেতু কোনো ঘটনা ঘটে নাই, নতুন কোনো কিছু হয় নাই, আশা করা যায়। কিন্তু পাকিস্তান যদি সামনের দিকে আগায়, তার কিন্তু খারাপই আছে। ওই তুরস্কের এরদোগানের বাটপার আরেকটা এ হলো যে কোন জায়গায় যখন যেখানে গাঞ্জাম বাজে সেখানে যায় উপস্থিত হয়, নিজের একটা বাদ, আসলে নিজের কিছুই নেই। পাকিস্তানের তুরস্কের মধ্যে থেকে নিয়ে ইন্ডিয়ার সাথে ফাইট করবে, সেটা তাকে প্লাস দিবে, মাইলেজ দিবে, এমন কোনো কিছু তুরস্কে নাই। পাকিস্তানের যা আছে কিছু কিছু ক্ষেত্রে তুরস্কের থেকে বেটার উইপেন্স পাকিস্তানের আছে। সো ওইটা হলো শো। টার্কি নিজের ওই এরদোগানের একটা অভ্যাস আছে, এটা হলো একটা ডেড হর্স, একটা মুনাফেক। এর কোনো চরিত্র নাই পৃথিবীতে, যার কোনো লয়ালিটি নাই, যার কোনো কমিটমেন্টের কোনো ভ্যালু নাই, তার কোনো, সে হইল একটা ডেড হর্স। কোনো জায়গায় গেলে ভদ্রতার খাতিরে সালাম দেয়, চেয়ার দেয়, আদারওয়াইজ নট এ সিঙ্গেল নেশন কেয়ার হিম অর ফিল ফর এরদোগান অর টার্কি, তার চরিত্রের জন্য। তার অনেক ঘটনা আছে, এগুলো বলে আমি সময় পাইতেছি না। ঘন্টার পর ঘন্টা তার সম্পর্কে, তার মানে ডুবিয়াস ক্যারেক্টারের সম্পর্কে বলা যাবে। তো তার সম্পর্কে আলোচনা করা যায়। টার্কির ওই জাহাজ আসলো না, টার্কির C-130 প্লেন আসা কি দিল, তাতে কিচ্ছু যায় আসে না। আমি যতটুকু জানি, আমার ইমাজিনেশন যতটুকু বলে, সেটা হচ্ছে ইন্ডিয়া অলরেডি রাশিয়ার অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল কিনজাল রাশিয়া তাকে অলরেডি দিয়ে দিয়েছে। এবং এই মিসাইলটা, এই কিনজালটা অপারেট করতে হয় MiG-31 যুদ্ধ বিমান রাশিয়ান, অথবা MiG-34। তো এখন ইন্ডিয়ার কাছে এই দুইটা বিমানের একটাও নাই। এগুলি এটা একটু স্পেশালাইজড মিসাইল, ওই মিসাইল করার জন্য, চার্জ করার জন্য। ইন্ডিয়ার কাছে MiG-29 আছে, আর Su-30 ফাইটার আছে। রাশিয়া এর মধ্যে তাদেরকে এই দুইটা গ্রেডে কয়েকটা বিমান, সম্ভবত তিনটা 6টা বিমান তারা আপগ্রেড করে দিয়েছে, যাতে ওই কিনজাল ওখানে সেট করে সেটা চার্জ করতে পারবে। কিনজাল এমন একটা মিসাইল, এটাকে ইন্টারসেপ্ট করার মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ওয়ার্ল্ডে নাই। এটা পরীক্ষিত। এটা কিয়েভে যে হিট করলো, কিয়েভের ঠিক ডাল, কিয়েভের থেকে আরো পশ্চিমে লাভিভে এটা দিয়ে যে স্ট্রাইক করলো, এটার পাওয়ার হলো ভূপৃষ্ঠ থেকে 50 মিটার মাটির নিচে গিয়ে তারপরে এটা বাস্ট হয়। তার মানে বাংকার ঠাঙ্কার আন্ডারগ্রাউন্ডে যা আছে সব নিয়ে আসে উড়ে যাবে। এবং এটা হরিজন্টালি হিট করে। কোন এয়ার ডিফেন্স সিস্টেম সবসময় এরকম ভার্টিক্যালি হিট করে। এটা হলো হরিজন্টালি, উপরে উঠে দেন জায়গা মতো যায় হিট করে। আর হলো ম্যাক, মানে শব্দের থেকে 12 টাইমস এটার স্পিড। সো ইট ইজ ইম্পসিবল। আমেরিকার প্যাট্রিয়ট হলো শব্দের থেকে 3 গুণ বেশি স্পিডে আসলে সেটাকে ইন্টারসেপ্ট করতে পারে। সো এটা হলো শব্দের থেকে 12 গুণ বেশি। এটার রেঞ্জ হলো 2000 কিলোমিটার। তার মানে ইন্ডিয়ার ইস্টার্ন বেল্টে এটা যদি সেট করে, মিজোরামে যদি এটা সেট করে, সেটা পাকিস্তানের যে কোনো পয়েন্টে এটা দেওয়া হয়েছে। এই কারণে এটা দেওয়ার একটা কন্ডিশনও আছে, শর্ত আছে। রাশিয়ার অনুমতি ছাড়া এটা ব্যবহার করতে পারবে না। এটা করছে একটাই কারণ, যেহেতু রাশিয়ার সাথে চায়নার সাথে সম্পর্ক চমৎকার, যাতে চায়নাকে হিট না করে। এবং রাশিয়া চায়ও না যে এটা দিয়ে বড় ধরনের ক্ষতি হোক। বিকজ এটা 2 রকমের আছে, কনভেনশনালও আছে, নিউক্লিয়ারও আছে। সো এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই, যদি যুদ্ধ যদি লেগেই যায় আর এটার আকার যদি বড় হয়, তাহলে প্রিএমটিভ মেজার নিয়ে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো কোথায় আছে এগুলি আমেরিকা
রাশিয়া, ফ্রান্স, চায়না, ব্রিটেন মুখস্থ, একদম প্রতি ইঞ্চি বলে দিতে পারবে কোথায় কোথায় আছে। সো যদি প্রয়োজন হয় প্রিএমটিভ মেজার দেওয়া, ওদের আণবিক বোমা ওদের কি খাওয়াই দেওয়া হবে, এদিকে আর মারা লাগবে না, ওটার মধ্যে ওখানেই চার্জ করবে, ওখানেই ফিনিশ হয়ে যাবে, যেটা নিয়ে লাফালাফি করে। সেটা যার জন্য কন্ডিশনটা হলো প্রায়র পারমিশন নিতে হবে রাশিয়ার থেকে টু চার্জ, বিফোর চার্জ ইট। এখন কথা হচ্ছে যুদ্ধ থেমে গেলেও পাকিস্তানকে ইন্ডিয়ান চয়েসে রিশেপ করার জন্য যে ইকোনমিক এম্বার্গো গুলো দেওয়া আছে, এগুলি আরো জোরদার হবে। পাকিস্তানের কাছে পাকিস্তান কিন্তু পৃথিবীতে চায়না ছাড়া কোনো বন্ধু নাই। চায়না তার ফ্রেন্ড, বাট দেয়ার ইজ এ রেড লাইন, ওপেন এন্ডেড ফ্রেন্ড না, যেমন ইন্ডিয়ার সাথে রাশিয়ার যেরকম, ওরকম ফ্রেন্ড না। এই যে এত কিছু, চায়না একটা লিপ সার্ভিস দিল যে ইন্ডিয়ার এই আক্রমণটা দুঃখজনক, এই পর্যন্তই শেষ, এই পর্যন্তই শেষ। সবচেয়ে সারপ্রাইজিং হলো, আমি সারপ্রাইজ হয়েছি, আমার ধারণা, অবশ্যই এখনো আমি বিলিভ করি যে মিসাইলগুলি যে 24টা স্ট্রাইক করলো ইন্ডিয়া, এগুলো 3 জায়গা থেকে করা হয়েছে। জাহাজ থেকে করা হয়েছে, গ্রাউন্ড থেকে করা হয়েছে, এয়ার থেকে করা হয়েছে। যাই করা হোক, তার যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, এগুলো তো হাই পাওয়ার মিসাইল না, এগুলো ইন্টারসেপ্ট করার মতো ক্যাপাসিটি, আবার আরো বেশি স্পিডি বা আরো বেশি হেভি মিসাইল ইন্টারসেপ্ট করার মতো ক্যাপাসিটি অবশ্যই পাকিস্তানের আছে। আইদার তারা করতে পারে নাই, ফেল করেছে, অর তারা এটা করার সুযোগ দিয়েছে। এখানেই আমি পলিটিক্যাল এটা আনলাম যে তারা কেন ইন্টারসেপ্ট করলো না, করতে তো পারতো, এটা তো বলতে পারতো যে আমরা, ওরা 24টা বা 50টা মিসাইল মারছে বা 20টা মিসাইল মারছে, আমরা 10টা ইন্টারসেপ্ট করেছি, একটাও তো করতে পারলো না। সো দিস ইজ অলসো পলিটিক্যাল ডিসিশন যে তারা ইন্টারসেপ্ট করবে না। এখানে আমার হোপটা আর কি যে এইটা আর বাড়বে না। এবং রাশিয়া যে কাজটা করেছে কিনজালের ব্যাপারে, এটা পাকিস্তানকে তারা জানাই দিয়েছে। কারণ রাশিয়ার একটা নীতি হচ্ছে, তারা পিছন থেকে কাউকে কোনোদিন ছুরি মারে না, আর যার সাথে একবার বুক মিলায় তাকে কোনোদিন পিঠ দেখায় না। এই জন্যই রাশিয়ার প্রতি মানুষের আস্থা, যেটা আমেরিকার না। আমেরিকা আজকে সকালে বললো একটা, বিকাল বললো আরেকটা, তার সুবিধা মতো। 1971-এ শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে রাশিয়ার যে চুক্তিটা হয়েছে, যে রাশিয়াকে আক্রমণ করলে ইন্ডিয়ার তার কিছু, তারপরেও চুক্তি যেটা ধারা থাকে, আর ইন্ডিয়াকে কেউ আক্রমণ করলে রাশিয়া সেখানে থাকবে। এই ব্যাকগ্রাউন্ড, এই স্ট্রেংথটা পেয়েই শ্রীমতী গান্ধী 4 তারিখে 4 ডিসেম্বর বাংলাদেশে ইস্টার্ন বেল্টে, ওনাদের ইস্টার্ন বেল্টে অ্যাটাক শুরু করেছে। এখন পাকিস্তানকে সেভ করার জন্য স্বাভাবিকভাবেই আমেরিকা তার ভিয়েতনাম থেকে 7 ফ্লিট মুভ করাইছে। এটা রাশিয়ার প্যাসিফিক ফ্লিট ইন্টারসেপ্ট করেছে, তাদের কনভারসেশন করে সাথে সাথে তাদের প্যাসিফিক ফ্লিটকে পাঠিয়ে দিছে বঙ্গোপসাগরের দিকে। এখন 7 ফ্লিট সপ্তম নৌবহর এসে দেখে যে রাশিয়ান সাবমেরিন সব জায়গা ব্লক করে বসে আছে। তখন এরা ওদের যেই ডিক্লাসিফাই করছে, তখন এই জিনিসগুলি বের হয়েছে, এই তথ্যগুলি বের হয়েছে। তখন এখান থেকে জানা হলো রাশিয়ান স্যার হিয়ার, রাশিয়ার সাথে যুদ্ধ, রাশিয়া মেসেজ দিয়েছে তুমি যদি মুভ করো আমি তোমাকে ফায়ার করবো। তারপর তারা চলে গেছে। আমাদের মুক্তিযুদ্ধ সফল হয়েছে। ইট ওয়াজ রাশিয়া। তো এখানে হলো রাশিয়া যদি একবার জবান দেয়,
তারা ব্যাক করে না। আরেকবার বন্ধু বলে গ্রহণ করলে তারা আর তাকে ফেলে দেয় না। এমন কোন নজির নাই। আর প্রেসিডেন্ট পুতিন তো হলো আমার জানা মতে এই পর্যন্ত যত বিশ্ব নেতা আসছে, হি ইজ দি সুপার, তার কোনো মানে কম্পারিজন নাই ওয়ার্ল্ডে। সাচ এ ডাইনামিক, ট্যালেন্টেড অ্যান্ড ফেরোসাস, সব দিক দিয়ে একটা বিধ্বস্ত দেশকে সে 25 বছরে বিশ্বের সেরা দেশে পরিণত করেছে এবং নিজেকে রিলায়েবল ফ্রেন্ড হিসাবে ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত করেছে। তো সেই রাশিয়া যখন ইন্ডিয়ার পাশে আছে, ইন দ্যাট কেস ইন্ডিয়া ডাজন্ট কেয়ার এনিথিং অ্যান্ড এনিবডি। সো আলটিমেটলি আমি মনে করি রাশিয়া উইল প্লে দি বেস্ট রোল অ্যান্ড দি প্রাইম রোল, ডিসাইসিভ রোল, এবং ইট ইজ অলরেডি গোয়িং অন। আশা করি বাড়বে না, আর যদি বাড়ে পাকিস্তানের কপালে চরম ভোগান্তি আছে, সেটা যেন না হয়। এটা আমি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে, মেন্টালিটি থেকে বললাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।